আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি রেকর্ডেড ক্লাসের এই ৮ নম্বর লেকচারে। আজকের এই লেকচারে আমরা জানার চেষ্টা করব ইনফরমেশন রিট্রাইভালের আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। আমরা গত লেকচারে জেনেছি, হয়তোবা আপনাদের খেয়াল থাকবে, যে ইনফরমেশন রিট্রাইভাল এর সিস্টেমটা কি। ইনফরমেশন রিট্রাইভাল এই সিস্টেমটা কি হয়েছে, কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং এর গুরুত্বটা কি, এটা ইনফরমেশন রিট্রাইভ করার কৌশলগুলো কি, এই জিনিসগুলো আমরা পরিচিত হয়েছিলাম এবং স্বল্প বিস্তরে জেনেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা নতুন কিছু বিষয় ইনফরমেশন রিট্রাইভালে জানবো। আমার পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ বিগত ক্লাসগুলোতে একাধিকবার পরিচয় দেওয়া হয়েছে। এছাড়া স্ক্রিন আমার পরিচয় রয়েছে, আপনারা জেনে নেবেন এখান থেকে। তো আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, চলুন একটু দেখে নেই আজকের আলোচনায় আমাদের সাথে কি কি থাকছে। আজকেও আমরা আলোচনা করব ইউনিট 5 থেকে। ইউনিট 5 যে অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল যে কনসেপ্ট রয়েছে, অর্থাৎ অনলাইনে তথ্য পুনরুদ্ধার, সেই তথ্য পুনরুদ্ধার সম্পর্কে আমরা জানব। তো এটি হচ্ছে লেকচার 8। আজকের এই আলোচনায় যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো আমরা এক পলকে দেখে নেব। আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমেই জানবো যে এই অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল এই বিষয়টি আসলে কি। যদিও গত লেকচারে আমরা ইনফরমেশন রিট্রাইভাল সম্পর্কে ধারণা দেওয়ার সময় অনলাইন যে ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেম সেটি সম্পর্কে কিছু অংশ আমরা বলার চেষ্টা করেছিলাম, হয়তোবা আপনারা সেখান থেকে বুঝেছেন। তো যাই হোক, ইনফরমেশন রিট্রাইভাল কি এই বিষয়টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এরপরে আমরা জানবো যে অনলাইন ইনফরমেশন যে রিট্রাইভাল সিস্টেম রয়েছে এটির আসলে বৈশিষ্ট্যটা কি, অর্থাৎ এটির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এছাড়া আমরা যে বিষয়টি জানবো যে অনলাইন ইনফরমেশন রিট্রাইভালের সুবিধাগুলো কি কি, এখান থেকে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায়, এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেটি সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো যে অনলাইন ইনফরমেশন রিট্রাইভালের সুবিধা, এরপরে অসুবিধাগুলো জেনে নেব। তার পাশাপাশি আমরা জানবো যে কি কি টুলস বা টেকনিক ইউজ করা হয় এই অনলাইন ইনফরমেশন রিট্রাইভালে। গত লেকচারে এর কিছু অংশ আমরা বলেছিলাম। এছাড়া সর্বশেষ পর্যায়ে আমরা জানবো যে অনলাইন ইনফরমেশন রিট্রাইভালের ক্ষেত্রে কিছু স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো কি, সেই স্টেপগুলো সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। তো চলুন এক এক করে আমরা আজকের আলোচনার বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করি। দেখুন, ইনফরমেশন রিট্রাইভালের এই কনসেপ্টটা কোথা থেকে কিভাবে আসলো। আসলে ইনফরমেশন রিট্রাইভাল এই শব্দটি প্রথম ব্যবহার শুরু হয় 1970 সালের দিকে। তো এটি কিভাবে শুরু হলো, আসলে আমরা জানি যে আমরা ম্যানুয়ালি আমাদের লাইব্রেরি থেকে যখন কোনো বই খুঁজে বের করতে হয় তখন আমরা কি হাত দিয়ে খুঁজে বের করি, অর্থাৎ আমরা খোঁজার এই যে খুঁজে বের করা, হাত দিয়ে চোখ দিয়ে খুঁজে বের করার যে সিস্টেমটি, সেটি কি আমরা আগে থেকেই পরিচিত এবং এটি প্রাচীনকাল থেকে পরিচিত যে এভাবে কোনো জিনিস খুঁজতে হয়, যেটি স্বাভাবিকভাবে আমরা জানি। কিন্তু অনলাইন যে ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমটা রয়েছে এটির ধারণা কিন্তু খুব নতুন, পুরাতন নয়। কি কারণে? এটি 1970 সালের দিকে, কারণ এটি প্রযুক্তি নির্ভর একটি সিস্টেম এবং প্রযুক্তির যখন উন্নয়ন ঘটলো ও বিকাশ হলো, তখন থেকে কি হলো, এই অনলাইন ইনফরমেশন রিট্রাইভালের কনসেপ্টটি চালু হলো। সো আপনারা বুঝতে পারছেন যে দুঃখিত, আমি সাউন্ড সিস্টেমটা চেক করছিলাম যে ঠিক আছে কিনা। তো এই অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমটা তাহলে শুরু হয়েছে 1970 দশকে এবং এটি প্রযুক্তির যখন চালু হলো তখন থেকে এই কনসেপ্টটি চালু হয়েছে। তো অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমের বিবর্তন পর্যায়ক্রমে যখন থেকে WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েব, টিম বার্নার্স-লি খুব সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন, সেই ওয়েব আবিষ্কারের পর থেকে এবং বিভিন্ন রকমের যে সার্চ ইঞ্জিন আবিষ্কার হলো, তখন থেকেই কিন্তু অনলাইন ইনফরমেশন এই রিট্রাইভাল কনসেপ্টটা আরও প্রকট আকারে ব্যবহার হতে লাগলো এবং এটির পরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়লো। এটি ব্যাপকভাবে, বহুলভাবে এটির কি ব্যবহার হতে শুরু করলো। তো এটি হচ্ছে ইনফরমেশন রিট্রাইভালের সংক্ষিপ্ত পরিসরে বিবর্তন যে বা এটার বিকাশ এবং এটির প্রাথমিক ধারণা।
অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যে ইনফরমেশন রিট্রাইভাল কনসেপ্টটা যখন থেকে অনলাইন চালু হলো, যখন থেকে অনলাইন ডেটাবেস চালু হলো, যখন থেকে ইন্টারনেট চালু হলো, ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েব চালু WWW, তখন থেকে কি হলো, এটির ব্যবহারটা শুরু হলো এবং তারপর থেকে ক্রমান্বয়ে বিকাশ পেতে 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 এখন এটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে এবং প্রতিনিয়ত এর ক্রমাগত উন্নতি ঘটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন, আমরা ইতোমধ্যেই অনেক পপুলার সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত এবং এগুলো হচ্ছে গুগল ক্রোম রয়েছে, বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে আমরা জানি যে সার্চ করা যায়, কারণ ব্রাউজার হচ্ছে কি সার্চিং প্ল্যাটফর্ম বা ব্রাউজিং প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা জানি। তো গুগলের সাথে আমরা একটু বেশি পরিচিত, কারণ গুগলের মাধ্যমেই মূলত আমরা তথ্য খুঁজে থাকি অনলাইনে। এবার আমরা জানবো এই যে অনলাইন ইনফরমেশন যে রিট্রাইভাল সিস্টেম, অর্থাৎ অনলাইনে যে তথ্য খোঁজার যে পদ্ধতিটি, অনলাইনে এই তথ্য খোঁজার পদ্ধতিটি আসলে এটির কি এমন বৈশিষ্ট্য রয়েছে যেটির কারণে প্রতিনিয়ত বিশ্বের মানুষ, যে তথ্য প্রযুক্তি প্রেমী মানুষ এবং আমজনতা যারা সাধারণ মানুষ রয়েছে, তারা প্রতিনিয়ত এটির প্রতি কি হয়ে যাচ্ছে, আকৃষ্ট হয়ে পড়ছে এবং এটি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল কি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কেন তারা ডিপেন্ডেন্ট হচ্ছে? নিশ্চয়ই এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যর কারণে ব্যবহার করতে বাধ্য হচ্ছে বা ব্যবহারে তারা মজা পাচ্ছে অথবা তাদের কাজে লাগছে বা উপকারে আসছে। তো চলুন সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এই বৈশিষ্ট্যগুলো কি? দেখুন, খুব সহজেই বোঝা যায় যে কোনো লাইব্রেরিতে যদি 1,00,000 বই থাকে, এখান থেকে যতই ভালো করে সিস্টেম করে সাজানো থাক না কেন, আপনি যদি তথ্য খুঁজে বের করতে চান এখান থেকে, আপনাকে কি করতে হবে? প্রথমে হয়তো বা ক্যাটালগ সার্চ করতে হবে, সেই ক্যাটালগ দেখে আবার আপনাকে বুক সেলফে যেতে হবে, বুক সেলফ থেকে কি করতে হবে? বিভিন্ন র্যাক থেকে আপনাকে সেই বইটি খুঁজে বের করতে হবে। তার মানে ইটস এ ডিফিকাল্ট প্রসেস অর ইটস টাইম কনজিউমিং। এটা খুব কঠিন এবং কঠিন একটা ব্যাপার, তুলনামূলকভাবে কঠিন অনলাইন কনটেক্সটে। এটি আমরা পরবর্তীতে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তো তার মানে বোঝা যাচ্ছে যে অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমে খুব সহজে অ্যাক্সেস পাওয়া যায়। এই অ্যাক্সেসটা কীরকম? আপনি একটি তথ্য সার্চ করবেন, তথ্যটি সেখানে লিখলেন, টার্মটি, সাবজেক্টটি, সাথে সাথে ন্যানো সেকেন্ডের মাধ্যমে, ন্যানো সেকেন্ড মানে সেকেন্ডেরও অনেক লক্ষ লক্ষ ভাগ কম অংশে, কি চিন্তা করেন 1 সেকেন্ডকে আপনি যদি লক্ষ ভাগ করেন কতটুকু কম সময় হয়। ক্যান ইউ ইমাজিন? আমরা 1 সেকেন্ডের সাথে পরিচিত, সেটি কি বাংলাদেশ বললে হয়তো 1 সেকেন্ড হয়ে যায়, কিন্তু এই যে বাংলাদেশ বলার যে সময়টুকু, একটা সেকেন্ড, যেটিকে আমরা সময় হিসেবে বিবেচনা করি, এই সেকেন্ডের লক্ষ লক্ষ ভাগ যে ছোট অংশ, সেটি হচ্ছে ন্যানো সেকেন্ড। আপনি ক্যান ইউ এভার ইমাজিন দ্যাট হাউ উইল বি দ্য ডিউরেশন অফ দ্যাট টাইম, পার্টিকুলার টাইম, ন্যানোসেকেন্ড? ক্যান ইউ ইমাজিন এ ন্যানোসেকেন্ড? উইদিন দ্যাট ন্যানোসেকেন্ড, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের মধ্যে কি আপনি যে ইনফরমেশনটা দিবেন সেটি রিট্রাইভ করে নিয়ে চলে আসছে। সো এটি অবশ্যই একটি অচিন্তনীয় বৈশিষ্ট্য, যেটি চিন্তা করা যায় না, আমাদের মাথায় আমরা খুব সহজে এটি চিন্তা করতে পারি না, যে একটা ন্যানোসেকেন্ড। তো এই ন্যানোসেকেন্ডের মাধ্যমে চলে আসছে, তাহলে এটা খুবই ইজি অ্যাক্সেস, ডাইরেক্ট অ্যাক্সেস কার সাথে? ডাইরেক্ট অ্যাক্সেস টু ইনফরমেশন, এক্সাক্ট ইনফরমেশন অফ এ ইনফরমেশন ডেটাবেজ। তাহলে অর্থাৎ কোনো একটি তথ্য ভাণ্ডারের, কোনো একটি ডকুমেন্টেশন সেন্টারের বা লাইব্রেরি সেন্টারের তথ্য ভাণ্ডারে কি হচ্ছে, সরাসরি তথ্যে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছে কে? এই অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেম। তাহলে ডাইরেক্ট অ্যাক্সেস যে ফ্যাসিলিটিস, যেটি আপনারা প্রথমটি দেখতে পাচ্ছেন এখানে। এরপরে কি এখানে বিভিন্ন তথ্য প্রযুক্তি উপকরণের প্রয়োগ করা হয়। কি কি তথ্য প্রযুক্তি উপকরণের প্রয়োগ করা হয়? দেখুন, আমরা জানি যে যে কোনো জিনিস আমরা যদি অনলাইনে খুঁজি, প্রথমে আমাদের কি করা হয়? একটা কম্পিউটার থাকার প্রয়োজন হয় এবং সেখানে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়, আরও অনেক ডিভাইস ইউজ করতে হয় আমাদেরকে। বিভিন্ন যে পেরিফেরালসগুলো রয়েছে, সাপোর্টিং যে ডিভাইসগুলো রয়েছে একটি কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এটি হতে পারে মডেম, হতে পারে এরপরে আপনার প্রিন্টার হতে পারে, মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে, any devices that are connected to a computer, অর্থাৎ যে কোনো উপাংশ, প্রযুক্তিগত যে উপাংশ। এর বাইরেও কি অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমের মাধ্যমে অনেক মেকানিজম দেওয়া হয়, অর্থাৎ যে সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে খুঁজে পাই। আমি বারবার যে মেকানিজম শব্দটি বলছি, হয়তো বা আপনাদের একটু বুঝতে কঠিন হতে পারে, আবার অনেকের কাছে পরিচিত হতে পারে।
এই যে মেকানিজম অর্থাৎ এই যে যান্ত্রিকতা মানে কি যান্ত্রিক সিস্টেমটা, দেখুন আমরা বেঁচে আছি, প্রতিদিন খাওয়া দাওয়া করছি, এগুলো আবার কি হচ্ছে, যেগুলো প্রয়োজনীয় অংশ আমাদের শরীরে সিস্টেমে লেগে যাচ্ছে। মানুষের এই পুরো বডিও হচ্ছে কিন্তু একটা সিস্টেম, আগেই বলেছি। তো আবার বাকি অংশগুলো বর্জ্য আকারে বের হয়ে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন, এটা একটা সিস্টেম, নিশ্চয়ই ভিতরে কিছু জিনিস তৈরি করে দিয়েছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কোনো একটা জিনিস ভিতরে দিয়ে দিয়েছে, যে কারণে সিস্টেমটা চলছে। তো ভিতরের যে সিস্টেমগুলো দিয়ে দিয়েছে এগুলোই হচ্ছে কি মেকানিজম, অর্থাৎ এগুলোকে কেমিস্ট্রিও বলা যায়। কেমিস্ট্রি অবশ্য রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে যে পার্টিকুলার ইন্টার রিলেশন সেটা মিন করে। তো আমরা মেকানিজম মানে যেটা জানবো যে এর ভিতরে যে সিস্টেমের ভিতরে যে সাব সিস্টেম বিভিন্ন, সেগুলোই মূলত হচ্ছে মেকানিজম। তো এখানে কি বিভিন্ন তথ্য প্রযুক্তির প্রয়োগ করা হয়, এই কারণে এটি হচ্ছে একটি বৈশিষ্ট্য অনলাইন সিস্টেম যেহেতু এটি। এছাড়া কি আপনার এখানে বোথ ওয়ে একটা কমিউনিকেশন, অর্থাৎ দ্বিমুখী একটা যোগাযোগ, তথ্য অনুসন্ধানকারী এবং সিস্টেমের মধ্যে অলওয়েজ একটা কি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। সেই যোগাযোগটি কি? সেই যোগাযোগটি হচ্ছে যে ইফ ইউ সার্চ এনিথিং, অর্থাৎ আপনি যদি কোনো কিছু অনুসন্ধান করেন ওই ব্রাউজারে গুগলে দিয়ে, কি করছে সেই গুগলও বিভিন্ন তার ডেটাবেস থেকে আবার রিপ্লাই দিচ্ছে। সো দিস ইজ জাস্ট অ্যামেজিং। You are going to search something, you are searching and the system is also responding to your search. তার মানে both ওয়েতে কি হচ্ছে, একটা কমিউনিকেশন হচ্ছে। সো এটা অবশ্যই একটি দ্বিমুখী যোগাযোগ। এবং আপনি চিন্তা করতে পারেন দেয়ার ইজ নো হিউম্যান বিং বাট দ্য সিস্টেম ইজ রেসপন্ডিং টু ইউর কোয়ারি। সো দুটো পদ্ধতির মাধ্যমে কি একটা দ্বিমুখী যোগাযোগ হচ্ছে, অর্থাৎ আপনি কিছু খুঁজছেন, সিস্টেম আপনাকে কিছু দিচ্ছে, আপনার কোয়ারির ভিত্তিতে সিস্টেম রিপ্লাই দিচ্ছে। সো এটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি থিং, যে মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টারিস্টিক, যে একটি বোথ ওয়ে কমিউনিকেশন করা সম্ভব হচ্ছে। আরেকটি বিষয় দেখেন, এখানে আপনি সেন্ট্রালি আপনার ডেটা প্রিজার্ভ করে রাখতে পারছেন, অর্থাৎ কেন্দ্রীয় একটা সংরক্ষণ ব্যবস্থা এটির একটি বৈশিষ্ট্য। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি সামগ্রী, আপনি কি একটা সিস্টেমের মধ্যে ডেটাবেস তৈরি করে সেন্ট্রাল একটা ডেটাবেস তৈরি করেছেন, এবং এই ডেটাবেসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি কি করছে, তারা অ্যাক্সেস পাচ্ছে উইদিন ন্যানো সেকেন্ড, দ্যাট উই কান্ট ইমাজিন। তো দেখুন এই সেন্ট্রাল ডেটাবেজও একটি বৈশিষ্ট্য। এছাড়া কি এটা কুইক রেসপন্ড করে, কুইক রেসপন্ড, দ্রুত যে আপনাকে সাড়া দিচ্ছে, কিভাবে দিচ্ছে আপনি দেখুন। আমি যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করছি, এই যে হিউম্যান সিস্টেমটা দেখেন, সাথে সাথে কি করছে, সে উত্তর দিয়ে দিচ্ছে। কিন্তু অনেক সময় আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু সময় হলো চিন্তা করি, তার মানে আমাদের সময়ের প্রয়োজন হয়। কিন্তু দেখুন এই মানুষই আবার এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে, যেখানে আপনি কোনো কিছু যখনই দিচ্ছেন ন্যানো সেকেন্ডের মাধ্যমে কি সেটা সাড়া দিচ্ছে। তাহলে চিন্তা করেন যে আমরা যেটা মানুষ নিজেরা যে জিনিসটা করতে পারছিলাম না, সেটি আমার ইনফরমেশন সিস্টেমে দ্রুত করে দিচ্ছে। তো এই যে কুইক যে রেসপন্স সিস্টেমটা, এটি হচ্ছে কি ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমের একটি অন্যতম বৈশিষ্ট্য। আরো একটি বিষয়, যে এই যে দ্রুত সাড়া দিচ্ছে, এটি মানে হচ্ছে যে কুইক কমিউনিকেশন হচ্ছে। তো দ্রুত যোগাযোগও একটি বৈশিষ্ট্য। দ্রুত যোগাযোগটা কিভাবে হচ্ছে, এই যে একটি সিস্টেম যখন আপনার হাতের কাছে থাকছে, আপনি চাইলেই নেট কানেকশন থাকলেই আপনি কি করতে পারছেন, সেই সিস্টেমে আপনি প্রবেশ করতে পারছেন। সো এটা কুইক অ্যাক্সেস। অথবা ধরুন আপনার বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে একটি লাইব্রেরি রয়েছে, এখান থেকে আপনার বাসা থেকে সেই লাইব্রেরিতে যেতে নিশ্চয়ই আপনার সময় লাগতো, আপনার যেতে সময় লাগবে, সেখানে গিয়ে তথ্য খুঁজতে সময় লাগবে। সো এই যোগাযোগটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু কি সিস্টেমের ক্ষেত্রে ইনস্ট্যান্ট, অর্থাৎ তাৎক্ষণিকভাবে আপনি যোগাযোগ করতে পারছেন। আপনার হাতের মুঠোয় যদি কোনো ডিভাইস থাকে যেটাতে ইন্টারনেট কানেকশন আছে, সেটা মোবাইল অথবা কম্পিউটার হতে পারে, ট্যাব হতে পারে, ল্যাপটপ হতে পারে, এগুলোতে আপনি কি করছেন, তাৎক্ষণিক তথ্য আপনি বাসা থেকে বসে নিজ জায়গায় বসে আপনি কি এটা নিতে পারছেন। সো এটা কুইক একটা কমিউনিকেশন, দ্রুত যোগাযোগ ব্যবস্থা করে দিচ্ছে। আপনাকে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়ে অনেকজনকে জিজ্ঞেস করে তথ্য পুনরুদ্ধার করতে হচ্ছে না। আপনারা খেয়াল করবেন যে বর্তমানে বিভিন্ন মোবাইল কোম্পানি, আমরা দেখি গ্রামীণ ফোন কোম্পানির সাথে বেশি ইন্টারাক্ট করে থাকি। আমরা গ্রামীণ ফোন অফিসে গিয়ে সার্ভিস নিই। এখন অনেক অফিস গ্রামীণ ফোন অফিসের অনেক সেবা কি করেছে, তাদের একটা অ্যাপস ডেভেলপ করেছে, মাই জিপি অ্যাপস। এই মাই জিপি অ্যাপসের মাধ্যমে আপনি নিজেই সব সার্ভিস নিতে পারছেন আপনার একটা কি রেজিস্ট্রেশন করে। সো এটিও একটি সিস্টেম, ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেম।
আপনি আপনার গ্রামীণ ফোন রিলেটেড যে কোনো তথ্য আপনার হাতে কি এখান থেকে আপনি অ্যাপস থেকে পেয়ে যাচ্ছেন। সো এটি একটি মডার্ন সিস্টেম, আধুনিক প্রক্রিয়া, এবং এটি একটি ইফেক্টিভ সিস্টেম, কার্যকারী কি সিস্টেম এবং ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম। তো এই ছিল তথ্য পুনরুদ্ধারের বৈশিষ্ট্য। এবার আমরা জানবো যে তথ্য পুনরুদ্ধারের আসলে সুবিধাগুলো কি। ওই বৈশিষ্ট্যর সাথেই কিন্তু সম্পর্কিত যে জিনিসগুলো বললাম, যেমন কি দ্রুত যোগাযোগ সম্ভব হয়, কার্যকারী যোগাযোগ সম্ভব হয়, এরপরে কি সময় আমাদের বাঁচায়, এরপরে হচ্ছে এরা সাড়া দিতে পারে কুইক। এই বিষয়গুলোই কিন্তু, যদি আমরা বৈশিষ্ট্য বলছি, এগুলোও কিন্তু সুবিধার পর্যায়ে পড়ে। তো সুবিধাটা কি, যে আমি খুব অল্প সময়ের মধ্যে কি করছি, আমার প্রয়োজনীয় তথ্যটি পেয়ে যাচ্ছি, যেটি সময় সাশ্রয়ী। খুব সহজেই আমি বুঝতে পারছি যে হ্যাঁ কোনটি আমাকে তথ্য দিচ্ছে, কি ধরনের তথ্য দিচ্ছে। একেবারে রিসেন্ট ইনফরমেশনটা কিন্তু অনলাইন ইনফরমেশন রিট্রাইভালে পাওয়া যায়, একেবারে চলতি কারেন্ট যে ইনফরমেশনগুলো। এরপরে আমি পূর্ণাঙ্গ ডেটাবেসটা কিন্তু আমি ব্যবহার করতে পারছি, যেটা লাইব্রেরিতে, একটি লাইব্রেরিতে যদি 1 লক্ষ বই থাকে, আমার 1 মাসেও সম্ভব না সবগুলো বই এক পলক দেখার। সেখানে কি করছি, আমি একটা ডেটাবেস সম্পূর্ণ আমার ব্যবহারের সুযোগ থাকছে। আমি ক্লিক করলে পুরো ডেটাবেস, এই লক্ষ বই থেকে আমার তথ্যটি বের হয়ে চলে আসছে। এরপরে দেখুন, শুধুমাত্র একটি ডেটাবেস না, এই যে কোটি কোটি ডেটাবেজের লিঙ্ক আমি যখন সার্চ করছি অনলাইনে, তখন কোটি কোটি ডেটাবেস চলে আসছে। তাহলে দেখুন, একই সাথে আমি বিশ্বের একাধিক শত শত হাজার হাজার লাইব্রেরিতে আমি কি অ্যাক্সেস করতে পারছি একটি সার্চের মাধ্যমে। এখানে আপনি একাধিক কনসেপ্টও ব্যবহার করতে পারবেন। একাধিক কনসেপ্ট কি, আপনি যে তথ্যটি খুঁজছেন সে তথ্যটি বিভিন্ন আঙ্গিকে আপনি সার্চ করতে পারবেন। এটি হচ্ছে কি মাল্টিপল কনসেপ্ট বা একাধিক কনসেপ্ট। তো এই ছিল সুবিধা তথ্য পুনরুদ্ধারের। এছাড়া আরো কিছু সুবিধা রয়েছে। দেখুন, সাপোজ কোনো লাইব্রেরিতে বা ডকুমেন্টেশন সেন্টারে, ধরুন হুমায়ুন আহমেদের একেবারে লেটেস্ট একটি বই বের হয়েছে, অথবা সাদাত হুসাইন, বর্তমানে যে ক্রেজ, সাদাত হুসাইনের নতুন একটি বই, বা আরশিনগর বইটির কথা যদি আমরা বলি, তো কি হয়েছে, এই বইটি একটি মাত্র কপি লাইব্রেরিতে রয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় যে এখন এই একটি বই খুঁজতে এসেছে, বা একটি বইয়ের ব্যবহারকারী এসেছে কি প্রায় 10 জন। আপনি এখন চিন্তা করেন, এই একটি বই যদি প্রথম যে পাঠক বা ব্যবহারকারী সে যদি এসে বইটি নিয়ে নেয়, বাকি 9 জন কি বইটি আর খুঁজে পাবে? কারণ বইয়ের তো একটাই কপি ছিল। সো ইজ ইট পসিবল? নেভার। কিন্তু দেখেন, এই অনলাইন রিট্রাইভাল সিস্টেমে যদি এই বইটি সফট কপি থাকে এবং এটি যদি আপনার ডেটাবেজে সংরক্ষণ করা থাকে, একজন কেন 1 কোটি ব্যক্তিও যদি সার্চ করে, এই একটি বই 1 কোটি ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। সো এটি অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে একাধিক ব্যবহারকারী কি এই ব্যবহার করতে পারে যে কোনো সময়। আর ভৌগোলিক যে প্রতিবন্ধকতা, আগের যে অংশটুকুতে আমি বলছিলাম বৈশিষ্ট্যর ক্ষেত্রে, ভৌগোলিক প্রতিবন্ধকতা বলতে যে এখানে কোনো দূরত্ব কোনো ম্যাটার না, ডিস্টেন্স ডাজেন্ট ম্যাটার। আপনি আমেরিকার ধরেন হোয়াইট হাউসের ওয়েবসাইটে ঢুকবেন, আপনাকে আমেরিকা যাওয়ার প্রয়োজন নাই, আপনি ঘরে বসে আমেরিকার হোয়াইট হাউসের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। আপনি সাপোজ অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহর সম্পর্কে জানবেন, এই শহর সম্পর্কে জানার জন্য আপনার অস্ট্রেলিয়ার ক্যানবেরা যাওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে ঘরে বসেই ক্যানবেরা সিটি অফ অস্ট্রেলিয়া লিখলেই গুগলে কি সেটি চলে আসছে এবং হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। তো এটি হচ্ছে ভৌগোলিক প্রতিবন্ধকতা নেই, অর্থাৎ ডিস্টেন্স ডাজেন্ট ম্যাটার হেয়ার, যেটি এখানে বলছে। আর সংরক্ষণের যে সুবিধা, এখানে আনলিমিটেড সংরক্ষণ করা যায়। 1 লক্ষ বই, যেরকম আপনার লাইব্রেরিতে, ধরুন আপনার লাইব্রেরির একটি রুম, যেই রুমে আপনি বই প্রিজার্ভ করছেন, সেটির দৈর্ঘ্য প্রস্থ খুবই কম, যেখানে 10টির বেশি সেলফ ধরবে না। সেই 10টি সেলফ হয়তো বা 10,000 বই ধরলো সর্বোচ্চ, কিন্তু বাকি যদি আরো 2,000 বই নেন, কোথায় রাখবেন? এটি একটি দুশ্চিন্তার কারণ আপনার কাছে। কিন্তু অনলাইন যে ইনফরমেশন ডেটাবেজ, সেখানে আপনার এই দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি ইচ্ছে মতো আনলিমিটেড তথ্য এখানে সংরক্ষণ করতে পারবেন। এটিও একটি অন্যতম সুবিধা। আরেকটি বিষয় দেখুন, আপনি ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমে তথ্য বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ফরম্যাটে আপনি কি করে রাখতে পারবেন? সংরক্ষণ করে রাখতে পারবেন। সেটি আপনি পিডিএফ করতে পারেন, আপনি ফটো আকারে করতে পারেন, আপনি স্ক্যান করে রাখতে পারেন, এছাড়া আপনি বিভিন্ন বুলেটিং করে রাখতে পারেন, এছাড়া আপনি বিভিন্ন বক্স করে রাখতে পারেন। অর্থাৎ অ্যাজ পার ইয়োর চয়েস, আপনার পছন্দ মতো যেভাবে আপনি ডিজাইন মনে করেন সেভাবে আপনি সফট কপি তৈরি করে রাখতে পারবেন।
সো এটিও আরেকটি সুবিধা। আরেকটি বিষয় যে এটি খরচ সাশ্রয়ী, অর্থাৎ দেখুন আপনি যদি হার্ড কপি বইয়ের কথা চিন্তা করেন, এই যে আরসিনগর বইয়ের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, এই বইটি একটি কপি কিনতে হয়তো আপনার 300 টাকা খরচ হয়েছে, কিন্তু যদি 10 জন পাঠকের জন্য 10টি কপি কিনেন তাহলে কত টাকা খরচ হবে? 3000। যদি এরকম 100 কপি কিনেন তাহলে আপনার কত? 3 লক্ষ টাকা যাচ্ছে। তাহলে এখানে চিন্তা করেন যে অনলাইন ইনফরমেশন স্টোরেজ এবং রিট্রাইভাল সিস্টেমে একটি কপির একটি যথেষ্ট কোটি কোটি ব্যবহার করার জন্য। এই জন্য এটা অবশ্যই খরচ সাশ্রয়ী, অর্থাৎ কোনো বইয়ের মাল্টিপল কপি কেনার আপনার কোনো প্রয়োজন নেই, একটি কপি হলেই যথেষ্ট। সর্বশেষ যে সুবিধাটি দেখেন, রিসোর্স শেয়ারিং, অর্থাৎ এখানে যে ইনফরমেশন ডেটাবেজে যে তথ্যগুলো রয়েছে স্টোরেজে, এই তথ্যগুলো আপনি যে কোনো সময় যে কারোর সাথে, যারা কিনা ইন্টারনেট কানেক্টেড এবং যাদের সহজেই অ্যাক্সেস সুবিধা রয়েছে, তারা কি ইচ্ছে মতো রিসোর্স শেয়ারিং করতে পারবে। এবং আপনি চাইলে এক লাইব্রেরি থেকে আরেক লাইব্রেরি এই তথ্য সম্পদগুলো আপনি কি করতে পারবেন? ইন্টার এক্সচেঞ্জ করতে পারবেন, পারস্পরিক বিনিময় করতে পারবেন। তো রিসোর্স শেয়ারিং এর এখানে যথেষ্ট সুযোগ রয়েছে। আরেকটি কনটেক্সট, যে কোনো পাঠক যে কোনো সময় যাদের অ্যাক্সেস সুবিধা এই ডেটাবেজে দেওয়া রয়েছে, তারা চাইলেই কি এখান থেকে সেই রিসোর্সটি নিয়ে ব্যবহার করতে পারবে। তো এটি হচ্ছে রিসোর্স শেয়ারিং বেশ সুবিধা। এবার আমরা তো অনেক সুবিধা জানলাম ইনফরমেশন রিট্রাইভালের, অসুবিধাগুলো কি কি? কি কি অসুবিধা রয়েছে? সুবিধার ক্ষেত্রে আমি যেরকমটি বলছিলাম যে এটি হচ্ছে কি টাইম সেভিং, সময় বাঁচায়, এটি হচ্ছে খরচ বাঁচায়, কিন্তু এটার কিছু অসুবিধাও রয়েছে। যেমন দেখুন, খরচের ক্ষেত্রেও যেমন খরচ কমায়, আবার খরচ একটু বৃদ্ধিরও সময় রয়েছে। কিভাবে সেটি? যেমন প্রথমে যখন আপনি ইনফরমেশন স্টোরেজের সিস্টেমটা ডেভেলপ করবেন, তখন কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে বেশ বড় একটা অ্যামাউন্ট খরচ হয়, এই জন্য অনেকে আগ্রহী হয় না। অর্থাৎ প্রথমে যে সিস্টেমটা ডেভেলপ করবেন, এই যে কম্পিউটার, এই যে আপনি অনলাইন স্পেস কিনবেন, এই যে আপনি সফট কপি তৈরি করবেন, বিভিন্ন আপনার ডিভাইস লাগবে, এগুলোতে ইনিশিয়াল খরচটা অনেক বেশি হয়। এটা একটা লিমিটেশন, যেগুলো ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুব কষ্টকর। আর বাজেটের একটা বিষয় জড়িত রয়েছে, খরচ যেহেতু আছে অবশ্যই বাজেটের একটা বিষয় জড়িত রয়েছে। এছাড়া আইটি যে জ্ঞান, যারা সিস্টেমটা ডেভেলপ করবে তাদের তো আইটি নলেজ সবারই থাকে না। কি করা হয়? আইটি যারা এক্সপার্ট তাদের শরণাপন্ন হতে হয়, অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার ডেভেলপারের কাছে আমাদেরকে যেতে হয় এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য, কারণ সবাই তো আইটি এক্সপার্ট না। এরপরে এই সিস্টেমটা অনেক কষ্ট করে, অনেক বড় বাজেট দিয়ে, আইটি এক্সপার্টের পরামর্শ নিয়ে, তাদের সাহায্য নিয়ে তৈরি করলাম, কিন্তু তৈরি করার পরে দেখা যায় কি যে যারা ব্যবহারকারী থাকে, অর্থাৎ যারা পেশাজীবী এর সাথে সংশ্লিষ্ট, তাদেরকে ট্রেনিংয়ের অভাবে কি এগুলো ভালোভাবে অপারেট করা যায় না, পরিচালনা করা যায় না। তো এটিও একটি সমস্যা। অনলাইন ইনফরমেশন রিট্রাইভালের সবচাইতে যেটি বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে, জানি না আপনারা হয়তো বা একমত পোষণ করবেন, নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ সমস্যা। কারণ বিদ্যুৎ, ইলেকট্রিসিটি ছাড়া কখনো এই অনলাইন ইনফরমেশন স্টোরেজে প্রবেশ করা সম্ভব নয়। তো বিদ্যুৎ সমস্যা একটা বড় সমস্যা। বিদ্যুৎ না থাকলে আমার সিস্টেম সম্পূর্ণ অফ হয়ে থাকবে। যদিও এখন ব্যাকআপের সিস্টেম রয়েছে, বিভিন্ন আমরা ইউপিএস, আইপিএস অথবা বিভিন্ন জেনারেটর এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো তো আর সবার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না। আরেকটি প্রবলেম যে ইন্টারনেটের যে কানেকশানটা, দেখা যায় যে একেবারে এস্টাবলিশড একটা ইন্টারনেট কানেকশান বা একেবারে কন্টিনিউয়াসলি আমরা কানেকশান পাই না। তো এটি একটা। আরেকটি হচ্ছে যে এই যে কোটি কোটি তথ্য যে চলে আসে, আমরা জানলাম না যে একটি তথ্য সার্চ করলে কি করা হয়, লক্ষ লক্ষ তথ্য চলে আসে, এর মধ্যে থেকে প্রকৃত তথ্যটা বের করতে আমার একটু সময় লাগে অনেক সময়। তখন কি করা হয়, অপ্রাসঙ্গিক অনেক তথ্য চলে আসে, এটি হচ্ছে একটা অসুবিধা। তো এই ছিল অনলাইন ইনফরমেশন রিট্রাইভালের অসুবিধা। এবার আমরা সংক্ষিপ্তভাবে জাস্ট পরিচিত হব যে টুলস এবং টেকনিক্সগুলো কি, যেগুলো অনলাইন ইনফরমেশন রিট্রাইভালে ব্যবহার করা হয়। পরবর্তী লেকচারে কি করব, এগুলোর বিস্তারিত বর্ণনা আমরা জানবো। আমরা শুধু নামগুলো জানবো যে কি কি টেকনিক্সগুলো ব্যবহার করা হয়। স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড ও সাবজেক্ট সার্চিং, অর্থাৎ কিওয়ার্ডের মাধ্যমে সাবজেক্ট সার্চিং করা হয়। ট্রাঙ্কেশন একটা সার্চিং সিস্টেম রয়েছে, এটিও ব্যবহার করা হয়। বুলিয়ান অপারেটর ব্যবহার করা হয়। ফ্রেজ সার্চিং ব্যবহার করা হয়। ফ্রেজ সার্চিং এর ক্ষেত্রে সার্চিং বানানটা একটু এলোমেলো হয়ে গেছে ফন্টের কারণে, আপনারা একটু সার্চিং ধরে নেবেন। কিছু লিমিটার ব্যবহার করা হয়, নেস্টিং সার্চ ব্যবহার করা হয়, প্রক্সিমিটি সার্চিং ব্যবহার করা হয়। এগুলো আপনারা শুধু নাম শুনে থাকেন এই লেকচারে, পরবর্তী লেকচারে আমি বিস্তারিত বর্ণনা করব এবং
খুবই মজার একটি বিষয় এই যে টুলস এবং টেকনিক্সগুলো ইনফরমেশন রিট্রাইভার ক্ষেত্রে, যেগুলো জানলে আমরা ব্যক্তিগত জীবনেও আমরা যে কোনো সময় যে কোনো তথ্য সার্চ করার ক্ষেত্রে খুবই মজা পাবো। এই বিষয়গুলো আমরা পরবর্তী লেকচারে জানবো। তথ্য পুনরুদ্ধারের কিছু স্টেপস রয়েছে, এগুলো সংক্ষিপ্ত আকারে আমি বলছি কারণ লেকচার খুব লেন্দি হয়ে যাচ্ছে। তো এই ধাপগুলো কি আর কিছুই না, নতুন কিছু না। আমরা জানি যে প্রথমে আমাদের কি করতে হয়, কি আমরা খুঁজবো এটাকে আমাদেরকে মনে মনে ঠিক করা লাগে। আমি কি খুঁজবো যেটাই যদি আমি না জানি তাহলে কি আমি খুঁজতে পারবো? সো প্রথমে আমি যেটি খুঁজবো সে সাবজেক্টটা নির্ধারণ করতে হয়। এরপরে সে সাবজেক্টটা কোন ওয়ার্ডের মাধ্যমে দিলে, কোন পপুলার ওয়ার্ডের মাধ্যমে দিলে খুঁজে পাওয়া যাবে সেটি আমাকে দিতে হবে। এরপরের ধাপটা কি, যে আমি কোন স্টাইলে খুঁজবো। এই যে আমি কিছুক্ষণ আগে টুলস অ্যান্ড টেকনিক্স বলছিলাম, সেই স্টাইলটা আমাকে, কৌশলটা নির্ধারণ করতে হবে। কোথায় খুঁজবো আমি, ইন্টারনেটে খুঁজবো নাকি লাইব্রেরিতে গিয়ে খুঁজবো, নাকি আমি এই ওয়েবসাইটে খুঁজবো না ওই ওয়েবসাইটে খুঁজবো। আমি যখন এখন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য খুঁজতে চাই তাহলে কি আমি যদি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাই তাহলে কি আমি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাবো? কখনোই না। এই জন্য আমাকে সোর্সটা বিবেচনায় নিতে হবে। এরপরে অনুসন্ধান যে নির্দেশনা, অর্থাৎ কিভাবে আমি সার্চ করবো সেই সিস্টেমটা এখানে দিয়ে দিতে হবে সিস্টেমের মধ্যে, যে এই উপায়ে সার্চ করা যায়। অর্থাৎ সার্চিং এর একটা আলাদা কি থাকবে, মেনু থাকবে। এরপরে সার্চ এক্সপ্রেশন আমাকে দিতে হবে, যে কোন উপায়ে আমি, এই সার্চ এক্সপ্রেশন বিষয়টা অনেকে বুঝতে পারে না। এটি হচ্ছে এরকম যে আমি যে সার্চ করব সেই সার্চটা কোন উপায়ে আমি প্রকাশ করব, অর্থাৎ আমি যখন লিখবো কোন উপায়ে লিখবো তাহলে আমার সার্চটা ভালোভাবে রেজাল্ট আসবে। এটার ভিত্তিতেই কিন্তু আমার রেজাল্ট নির্ভর করবে। এরপরে যে কৌশলগুলো সেগুলো থাকবে। লাস্ট থাকবে কি, যে ভিন্ন ভিন্ন ডেটাবেজে আমি প্রবেশ করব। তো এই ছিল ধাপসমূহ। অনলাইন যে ইনফরমেশন রিট্রাইভাল তার ধাপসমূহ হচ্ছে এই কয়েকটি ধাপ। তো এই ছিল আমাদের এই অষ্টম লেকচারের আলোচনায়। যদি আপনারা এখনো কোনো কিছু পরিষ্কারভাবে বুঝতে না পারেন কমেন্টে জানাবেন অথবা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।